মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। তো বড়বাবু কোথায়? সৌমদীপ প্রশ্ন করে। স্যান্ডো গেঞ্জি পরা ভদ্রলোক, যার নাম কিনা হাবুল, সে মাথা চুলকে কিছুক্ষণ ক্যাবলার মতো তাকিয়ে থাকে, তারপর বলে, আমি জানি না, আমি যাই। হ্যাঁ, আমি যাই। এই বলে সে দে ছুট, আর ছুটতে ছুটতে বলে, আমি কিছু জানি না, আমি বড়বাবু না। আমার নাম কিন্তু বলবেন না। আমি কিছু করিনি, আমার নাম বলবেন না, আমি বড়বাবু না। এই বলতে বলতে রাস্তার বাঁকে হারিয়ে গেল হাবুল। আর এদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে সৌম্যদীপ। এই চন্দ্রকেতুগড় আসার পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে তার সাথে। প্রথমে আব্দুল রিকশাওয়ালার গল্প, পোস্ট অফিস, ঘোস্ট অফিস, আর তাছাড়া ভয় দেখানো যে চন্দ্রকেতুগড়ে অনেক গণ্ডগোল আছে। এখন অবশ্য সৌম্যদীপের নিজেরও মনে হচ্ছে যে গণ্ডগোল আছে। এই হাবুল লোকটাই বা কি? পোস্ট অফিসে বড়বাবুর চেয়ারে ঠ্যাং তুলে ঘুমোচ্ছিল, আর যখন জিজ্ঞেস করা হলো তখন এরকম লুঙ্গি কোমরে বেঁধে ছুটল কেন? হাইলি মিস্টেরিয়াস। সৌম্যদীপ পোস্ট অফিসের ভেতরটা একবার দেখে। কাগজপত্র যেন বহু প্রজন্ম ধরে গোছানো হয়নি, টেবিল আলমারিতে ডাঁই করে রাখা কাগজপত্র, আর তার ওপর জমেছে কয়েক দশকের ধুলো। কেউ নেড়ে চেড়েও দেখেন না বলেই মনে হচ্ছে। কিন্তু এরকম চললে সৌম্যদীপের চাকরিটার কি হবে? বড়বাবু না থাকলে কে ওকে চাকরির জয়েনিং লেটারে সই করাবে? সৌম্যদীপ পোস্ট অফিস থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে দেখে ছিপ হাতে বসে থাকা লোকটা তখনও আছে। সৌম্যদীপ ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এই পোস্ট অফিসের বড়বাবু কোথায় আছেন বলতে পারবেন? সেই ভদ্রলোক আবার আচমকা ডাকে কেমন চমকে ওঠে। তারপর সৌম্যদীপকে দেখে একগাল হেসে বলে, হ্যাঁ, কেন পোস্ট অফিসের ভিতরে কেউ নেই? ওইখানে তো বড়বাবুর থাকার কথা। সৌম্যদীপ এবার ওকে পোস্ট অফিসের ভেতরে ও কি কি দেখলো সেটা বলে। আরে আমি তো সেই ভেবেই ভেতরে ঢুকে অবাক হয়ে গেছি। পোস্ট অফিসের ভেতরে বড়বাবুর চেয়ারে হাত পা ছড়িয়ে একজন লোক ঘুমোচ্ছিল। আমি ভাবলাম যে উনি বোধহয় বড়বাবু। ডাকলাম কাছে গিয়ে, তারপর সে ধরপড় করে উঠে বসে বলে যে তার নাম নাকি হাবুল, ও বড়বাবু না। আমি চাকরির জন্য এসেছি শুনে সে তো ঘর ছেড়ে ছুটে পালিয়ে গেল। আর পালানোর সময় আমাকে বারবার করে বলছিল যে ও নাকি কিছু করেনি, ও কিছু জানে না, ও বড়বাবু না, আমি যেন কাউকে না বলি। কি হচ্ছে বলুন দেখি? দেখুন আমি এখানে নতুন এসেছি, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি আমাকে যদি পারেন একটু হেল্প করুন। সৌম্যদীপের এই গল্প শুনে ছিপ হাতে বসে থাকা ভদ্রলোক রাগি রাগি মুখ করে বলে, ও বেটা ছেলে হাবুলটা ফের এসেছিল। ওকে কতবার করে বারণ করেছি এই চত্বরটা না মারাতে, কিন্তু কে শোনে কার কথা? খোদ বড়বাবুই হয়তো ওকে বলেছে আসতে। আর পারি না। সৌম্যদীপ এখনো কিছুই বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে। ও ছিপ হাতে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা দাদা, বলছি একটু খোলসা করে বলবেন, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এবার ভদ্রলোক ছিপ পাশে রেখে উঠে দাঁড়িয়ে বলে, দেখেন, হাবুল হলো গিয়ে এই অঞ্চলের 1 নম্বরের পাঁড় মাতাল। সারা দিন রাত ধরে সে শুধু মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে, বাড়ি ঘর কিছুই নাই। তো কি জানি মনে হয়েছে বড়বাবু পোস্ট অফিসে মাঝে মধ্যেই থাকতে বলে। হ্যাঁ, দেখুন, ওকে শেখানো থাকে যে যতক্ষণ বড়বাবু পোস্ট অফিসে থাকবে না, ও যেন পোস্ট অফিসে বসে সবকিছু নজর রাখে। হ্যাঁ, এবার সেই কাজ প্রথম কয়েকদিনও খুব মন দিয়েই করেছিল, মানে হাবুল খুব খুব মন দিয়ে করেছিল। হ্যাঁ, কিন্তু তারপর যা হলো, মাতাল কি না, তো তারপর সেই পোস্ট অফিসের ভিতরে সে মদ খাওয়া শুরু করলো। ও সে একবারে যাচ্ছে তাই কাণ্ড। পোস্ট অফিসের ভেতরে একবার ঢোকা যেত না, ভক ভক করতো দেশি মদের গন্ধ, মানে নাক টিপে ভেতরে ঢুকতে হতো আর কি। তারপর বড়বাবু ওকে বারণ করলেও সেরকম কোনো পদক্ষেপ কিছুই নেয়নি আর কি। তারপর এরকম একদম হাবুল পেয়ে বসেছে। সেই হাবুলটাকে দোষ দিয়ে কি হবে বলুন দেখিনি? বড়বাবু, পোস্ট অফিসের বড়বাবু, সেই লোকটা তো মোটে সুবিধের নয়। এই বলে ভদ্রলোক কথা থামায়, কিন্তু কেস করেছে। সৌম্যদীপের মাথায় হাত। এই চন্দ্রকেতুগড়ে আসার পর থেকে সবাই বলছে কেউ নাকি সুবিধের নয়। এই কোথায় এসে পড়ল সৌম্যদীপ?
ওর মাথা ব্যথা করছে। একসাথে এত কিছু মাথায় রেজিস্টার করা সম্ভব হয়ে উঠছে না। তাছাড়া ও এসেছিল চাকরির জন্য, সেই চাকরি যে দেবে সেই বড়বাবুই লাপাত্তা। হচ্ছেটা কি? সৌম্যদীপ এবার উদাস কণ্ঠে জিজ্ঞেস করে, আচ্ছা সব বুঝলাম, কিন্তু বড়বাবু এখন কোথায়? মানে পোস্ট অফিসের বড়বাবু না এলে আমার চাকরির জয়েনিং লেটারে সই করবে কে? সেই ভদ্রলোক এবার খানিক ভুরু কুঁচকে বললেন, দুঃখের কথা কি বলবো, বড়বাবু নিশ্চয়ই এতক্ষণে থেকে চলে গেছে। সেখান থেকে যদি পারো ধরে বেঁধে নিয়ে এসো। এই বলে ভদ্রলোক ছিপ কাঁধে নিয়ে হন হন করে হাঁটা লাগালো উল্টো দিকে। সৌম্যদীপ অবাক হয়ে যায়, লোকটা কি পাগল? কথা শেষ না করে এরকম উল্টো দিকে ঊর্ধ্বশ্বাসে হাঁটা লাগাচ্ছে কেন? সৌম্যদীপ জোরে চিৎকার করে বলে, আরে ও দাদা দাঁড়ান না, ও দাদা বলছি কোন থেকে আছেন বড়বাবু? আরে কোন থেকে আছেন বলে যান। কিসের ঠেক? আরে কিসের ঠেক সেটা অ্যাটলিস্ট বলুন। আরে ও দাদা আমি নতুন এসছি, আমি কি করে খুঁজে বার করব? আরে কিসের ঠেক? আরে দাদা। সেই ভদ্রলোক ছিপ কাঁধে হাঁটতে হাঁটতে বলে, হ্যাঁ ও আছে আছে, হ্যাঁ এখানকার খুব ফেমাস ঠেক। তুমি সোজা চলে যাও, 2 মিনিট হাঁটার পরে একটা বাঁশ বাগান দেখতে পাবে, ওখানে ভেতরেই ঠেক রয়েছে। আর বড়বাবুর নাম হচ্ছে কেষ্ট কুমার আইচ। হ্যাঁ এই ঠেকে গিয়ে খোঁজ করবে, তুমি পেয়ে যাবে। বড়বাবু বললেই সবাই দেখিয়ে দিবে। আমি চললুম। এই বলে ভদ্রলোক তাড়াতাড়ি হাঁটতে শুরু করে এবং নিমেষের মধ্যেই হারিয়ে যায়। সৌম্যদীপের তখন পাগল পাগল অবস্থা, যা মনে হচ্ছে ও বিরাট ফেঁসে গেছে। প্রথম দিন এসেই কিনা ঠেকের খোঁজে যেতে হচ্ছে। আবার বলছে পোস্ট অফিসের বড়বাবু সেই ঠেকে বসে থাকে। আর ঠেক যখন বলছে তখন নিশ্চয়ই মদের ঠেকই হবে। কিন্তু সকালবেলা কে মদ খায়? আরে আশ্চর্য। যাকে এসব ভেবে লাভ নেই, আপাতত চাকরিটাকে কনফার্ম করতে হবে। আর সেই জন্য আমার বড়বাবুর সই লাগবে। তাই আগে বড়বাবুকে খুঁজে বার করতেই হবে। সৌম্যদীপ ব্যাগ কাঁধে নিয়ে আবার হাঁটা লাগায়। সকালে চন্দ্রকেতুগড়ে নামার পর থেকেই শুধু দিশে হারার মতো এদিক সেদিক ঘুরেই যাচ্ছে সৌম্যদীপ। কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে ওই ছিপ হাতে হেঁটে চলে যাওয়া লোকটার কথা মতো কিছু দূর যেতেই একটা বাঁশ বাগান দেখতে পেল সৌম্যদীপ। কিন্তু বাঁশ বাগানটা কিরকম নির্জন। এই সকালবেলাতেও কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে। কিসের ভয়? সৌম্যদীপ মনে মনে নিজেকেই প্রশ্ন করে। সৌম্যদীপ কখনো ভূতে বিশ্বাস করেনি, কিন্তু এই বাঁশ বাগানের যা পরিস্থিতি, তাতে আবহাওয়া যে বেশ ভৌতিক তা আলাদা করে বলে দিতে হয় না। সৌম্যদীপ ঢোক গিলে বাঁশ বাগানের ভেতরে ঢুকে পড়ে। চারিদিক খাঁ খাঁ করছে, শুধু বাঁশ গাছ সারি সারি দাঁড়িয়ে রয়েছে। এখানে ঠিক কোথায়? সৌম্যদীপ চারপাশ ভালো করে লক্ষ্য করে, কিন্তু না, ঠিক তো কোথাও নেই। সৌম্যদীপ আরেকটু এগিয়ে যায়। খুব কাছ থেকে একটা পাখি ডেকে উঠল। সৌম্যদীপ এই পাখির ডাক আগে শোনেনি। বুকটা ছ্যাঁত করে উঠল সৌম্যদীপের, কিন্তু নিমেষেই নিজেকে সামলে নিয়ে আবার হাঁটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ও বাঁশবাগানের বেশ গভীরে চলে আসে। এবার কিছু দূর যেতেই সৌম্যদীপের চোখে পড়ে কয়েকজন লোক গোল হয়ে বসে কি যেন একটা করছে। লোকগুলো মাথা নিচু করে বসে আছে। সৌম্যদীপ ধরে প্রাণ পেল। যাক, অবশেষে মানুষের দেখা পাওয়া গেছে। সৌম্যদীপ তাড়াতাড়ি পা চালায় ওই দিকে। যতদূর মনে হচ্ছে এটাই সেই ঠেক, যার কথা ওই ছিপ হাতে ভদ্রলোক বলেছিলেন। আর ওর কথা যদি সত্যি হয়, তাহলে এইখানেই পোস্ট অফিসের বড়বাবু রয়েছেন। সৌম্যদীপ ঠেকের দিকে পা চালায়। সৌম্যদীপ এগিয়ে যায় বাঁশবাগানের মধ্যে গোল হয়ে বসে থাকা ওই লোকগুলোর দিকে। মনে মনে বেশ আশ্বস্ত হয় যে এর মধ্যেই বড়বাবু আছে আর সৌম্যদীপের চাকরিটাও হয়ে যাবে। কিন্তু সৌম্যদীপ বুঝতে পারে না যে ওরা ওখানে ওরকম গোল হয়ে বসে করছেটা কি। আর একটু এগোতেই
সৌম্যদীপ দেখতে পেল ওরা ওখানে বসে তাস খেলছে, তবে শুধু তাস না, পাশে টাকা রাখা। তার মানে ওটা নিশ্চয়ই জুয়ার ঠেক। আর পোস্ট অফিসের বড়বাবু কিনা এই জুয়ার ঠেকে আসে। সৌম্যদীপের তো লজ্জায় মাথা কেটে যাওয়ার উপক্রম। এ কোথায় এসে পড়ল? ওর সব কিছুই কিরকম যেন অদ্ভুত মনে হচ্ছে। সৌম্যদীপ ওদের পাশে এসে দাঁড়ায়। ওরা জুয়া খেলায় এতটাই মশগুল ছিল যে কেউ লক্ষ্যই করেনি কখন একজন অপরিচিত লোক ওদের ঠেকে এসে হাজির হয়েছে। এদিকে সৌম্যদীপ ইতস্তত বোধ করে, কিভাবে কথা শুরু করবে ও বুঝতে পারছে না। কিন্তু কথা না বললে এখান থেকে পোস্ট অফিসের বড়বাবুকে চিহ্নিত করা যাবে না, আর বড়বাবুকে না পেলে ওর চাকরিও হবে না। সুতরাং চাকরির জন্য সৌম্যদীপকে ডেয়ারিং কিছু করতে হলেও ও করবে। সৌম্যদীপ গলা খাঁকড়ে বলে, এক্সকিউজ মি, আমি সৌম্যদীপ। এখানে কেষ্টবাবু কে আছেন একটু বলবেন? এতক্ষণে সবার টনক নড়েছে। সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে দেখে কে এসেছে। অচেনা একজন 20-22 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। সে আবার কিনা কেষ্টবাবুর খোঁজ করছে। ওই গ্রুপের মধ্যে একজন জড়ানো গলায় জিজ্ঞেস করে, তুমি কে হে বাবু? কোথা দিয়ে খোঁজ পেলে রাস্তা? তোর নাম কি? সৌম্যদীপ বুঝতে পারে যে এই লোকটা মদ খেয়ে আছে। কথা শুনেই বোঝা যাচ্ছে। সৌম্যদীপ তবুও বিন্দু মাত্র বিচলিত না হয়ে উত্তর দেয়, আমার নাম সৌম্যদীপ। আমি আসলে এই পোস্ট অফিসের চাকরি নিয়ে এসেছি। আজকে আমার জয়েন করার কথা ছিল, তো পোস্ট অফিসে কাউকে দেখতে না পেয়ে খোঁজ করতে করতে আমি এখানে চলে এসেছি। সৌম্যদীপের এই কথা শুনে এই ঠেকের সবাই একে অপরের দিকে তাকায়। তারপর ওদের মধ্যে থেকে একজন বলে, তুমি পোস্ট অফিসের চাকরি নিয়ে এসেছো? কি দেখি দেখি চাকরির চিঠি কোথা? দেখি দেখি দেখো। সৌম্যদীপ একবার ভাবে যে এখানে চাকরির চিঠিটা বের করা ঠিক হবে কিনা, কিন্তু যা সব হচ্ছে কি আর এমন হবে এখানে চিঠিটা বার করলে। তাছাড়া আসল চিঠিটা না বার করলেও চলবে। চিঠিটার ফটোকপি আছে, সেটাই বার করে সৌম্যদীপ, ওই লোকটার হাতে দেয়। সেই লোকটা মন দিয়ে কিছুক্ষণ চিঠিটা দেখে, তারপর সৌম্যদীপের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, ওয়েলকাম ওয়েলকাম টু চন্দ্রকেতুগড়। আমি কেষ্ট কুমার, নমস্কার। আমি এই পোস্ট অফিসের বড়বাবু। খুব সরি তোমাকে এত কষ্ট করতে হলো। ওয়েট আ মিনিট। এই বলা মাত্র আসরের সবাই একে একে উঠে দাঁড়ায়। তারপর সৌম্যদীপের হাত ধরে খুব জোরে ঝাঁকিয়ে বলে, ওয়েলকাম স্যার, ওয়েলকাম 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 ডাকবাবু, ওয়েলকাম। আরে বাবা ডাকবাবু নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ আমারও ওয়েলকাম। আরে কি সৌভাগ্য আমাদের, পোস্ট অফিসের নতুন ডাকবাবু এসেছেন গো। ওনাকে একটা গ্লাস দাও। এই না না, ওকে গ্লাস দিস না। এই ডাকবাবু, এই কি বলছিস? লুকো এগুলোকে, সরো এগুলোকে ওখান থেকে সরিয়ে দেয়। সৌম্যদীপের মাথা ঘুরছে। চন্দ্রকেতুগড় জায়গাটা বেজায় গোলমেলে। এটা ও এখন হাড়ে হাড়ে টের পেয়েছে। কেষ্টবাবু তারপর বলে, আচ্ছা সৌম্যবাবু, আপনি চলেন পোস্ট অফিসে। এই তোরা এখানে বস বস, আমি আসছি একটু বাদে। রাখবি, খেয়ে নিবি না? রাখবি, আমি আসছি। এই দানটা আমার, তাসগুলো সরিয়ে রাখ, আমি আসছি। চলুন। শেষের কথাগুলো কেষ্টবাবু আসলে ওইখানে বসে থাকা লোকগুলোর উদ্দেশ্যেই বলল। সৌম্যদীপকে এক প্রকার বগল দাবা করেই কেষ্টবাবু নিয়ে যায় পোস্ট অফিসের দিকে। যেতে যেতে হে হে করে হাসতে হাসতে কেষ্টবাবু বলে, আমার একদম মনে ছিল না যে তোমার আজকে আসার কথা। চিঠি এসেছিল তো, চিঠি এসেছিল উপরের অফিস থেকে, কিন্তু বুঝতেই পারছো আমার এত কাজ, আমি একদম ভুলে গেছি। সৌম্যদীপ মৃদু হাসে, কিছু বলে না। কি কাজ করছিল সেটা সৌম্যদীপ ভালো করেই দেখেছে। পোস্ট অফিস ফাঁকা দেখে উনি গিয়েছিলেন তাস পেটাতে, জুয়া খেলতে। কিন্তু এইসব কথা এখন কেষ্টবাবুকে মোটেই বলা চলবে না। যতই হোক তিনি এখন সৌম্যদীপের বস, তাই খানিক তোল্লাই দিয়ে চলতেই হবে। বেশি প্রতিবাদী ভাবমূর্তি ধরা ঠিক হবে না। কেষ্টবাবু আবার বলে,
তা তোমার বাড়ি কোথায়? সৌম্যদীপ উত্তর দেয়, আমার বাড়ি গোচরণ, দক্ষিণ বারাসাত, ওইখানে। কেষ্টবাবু উত্তরে বলে, ও বাবা, সে তো অনেক দূর। তা তুমি এখানে থেকেই কাজ করবে তো? মানে ঘর বাড়ি কিছু পেয়েছো? সত্যি বলতে সকাল থেকে চন্দ্রকেতুগড়ে নামার পর থেকে একের পর এক যা যা ঘটে চলেছে, সেখান থেকে ঘর বাড়ি খোঁজ করার সময় সৌম্যদীপ পায়নি। কেষ্টবাবুর প্রশ্নের উত্তরে সৌম্যদীপ বলল, আগে না, মানে এখনো তো তেমন কিছু পাইনি, মানে খোঁজ করা হয়নি আর কি। মানে সকাল থেকে পোস্ট অফিসেই ছিলাম, কেউ নেই, তাই খুবই চাপে পড়ে গেছিলাম আমি। কেষ্টবাবু এবার হে হে করে হেসে বলল, হে বাবা, এই ছি, আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হলো বলো। আর বোঝোই তো, একটুখানি আর কি জুয়ার নেশা আছে, একটাই, বেশি না। তাছাড়া ওই একটু মদ টদ না খেলে চলে বলো। এরকম অজ পাড়া গায়ে, এই গায়ে মানে সারভাইভ করার জন্য ইউ নিড আ ড্রিঙ্ক, বুঝলে কি না? সৌম্যদীপ এবারেও কিচ্ছু বলল না। কেষ্টবাবু লোকটা অমায়িক, অনেক কথা বলে, আর বেশ মজা করে কথা বলে। কিন্তু প্রথম দিনেই কোন অফিসের বড়বাবু এসব কথা বলে, এই জন্য সৌম্যদীপের মাঝে মধ্যে খানিক সন্দেহ হয়। অবশেষে পোস্ট অফিসে এসে পৌঁছয় ওরা দুজনে। কেষ্টবাবু আগে ঢোকে, সৌম্যদীপ তার পিছনে পিছনে। কেষ্টবাবু নিজের চেয়ারে বসে সৌম্যদীপকে পাশের মোড়ায় বসতে বলে। দাঁড়াও, তোমার জয়েনিং লেটারটা আমি সই করে দিই। আজকে তো কোনো কাজ নেই, তুমি কাল থেকে এসো। সকাল 10টা থেকে 4টে অবধি কাজ করতে হবে, তারপরে ছুটি। আর কাজ সে তো আমি কাল তোমাকে বুঝিয়েই দেব। আজ আমি একটু ঠেকে যাই, ওখানে সবাইকে বসিয়ে রেখে এসেছি কি না, বুঝতেই পারছো। জুয়া ব্যাপারটা তো সবাই না থাকলে জমে না, মানে আমার দানটা আমি মাঝপথে, বুঝতেই পারছো। সৌম্যদীপ কেষ্টবাবুকে আর বেশি ঘাঁটায় না। জয়নিং লেটারটা হাতে নিয়ে সৌম্যদীপ বলে, ঠিক আছে স্যার, আমি তাহলে কাল থেকে চলে আসবো স্যার। ওকে স্যার। কেষ্টবাবু হে হে করে হেসে বলে, একদম, তবে আমাকে স্যার বলো না, আমাকে তুমি কেষ্টদা বলে দেখো। সবাই আমাকে কেষ্টদাই বলে ডাকে তো, বেশ একটা আন্তরিক ভাব আছে কিনা, বুঝলে কিনা, কি বলো? আর একটা কথা, তুমি যদি ঘর জোগাড় করতে না পারো, আপাতত আমাদের ওই পুরনো পোস্ট অফিসে থাকতে পারো। ওটা তো এখন ফাঁকা পড়ে আছে, তুমি চাইলেই ওখানে থাকতেই পারো। সৌম্যদীপ যেন হাতে চাঁদ পেল। এই এত কম সময়ে বাড়ি খোঁজ করা মুখের কথা না। ও সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ কেষ্টদা, যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারো তাহলে খুবই ভালো হয় আর কি। কেষ্টদা 1 মিনিট একটু ভাবে, তারপর পকেট থেকে এক গোছা চাবি সৌম্যদীপের হাতে দিয়ে বলে, তোমায় বিশ্বাস করলাম, কিন্তু এই নাও, এটা পুরনো পোস্ট অফিসের চাবি। ওইখানেই থাকো তুমি আপাতত, যতদিন তুমি ঘর না পাচ্ছ। তবে এই পুরনো পোস্ট অফিসের অবস্থা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। ধুলো টুলো সব তোমাকে ঝেড়ে পেয়ে একদম মানে পরিষ্কার করে নিতে হবে, নইলে কিন্তু তুমি থাকতে পারবে না। সৌম্যদীপ ঘাড় নেড়ে বলে, হ্যাঁ, মানে আমি পরিষ্কার করে নেব। থ্যাংক ইউ সো মাচ কেষ্টদা, থ্যাংক ইউ। কেষ্টদা আবার সেই হে হে করে হেসে বলে, ওকে, আমি যাই। তুমি কাল সকালে চলে এসো, সব কাজ আমি তোমাকে বুঝিয়ে দেবো। আর ওই
এই চাবির গোছাটাকে সাবধানে রেখো, আমি চললাম, ওরা কিনা আমার জন্য অপেক্ষা করছে, বুঝলে কিনা। এই বলে কেষ্টদা পোস্ট অফিস থেকে বেরিয়ে আবার ওই বাঁশ বাগানের ভেতর ঢুকে গেল। সৌম্যদীপ মনে মনে ভাবে, কি সব নেশা, জুয়ার নেশায় ডুবে আছে কেষ্টদা। কিন্তু যাকগে, সৌম্যদীপের কি, ও নিজেকে বোঝায় এখানে টিকে থাকতে গেলে বেশি এদিক ওদিকের কথা ভাবলে চলবে না, নিজের মতো করে চলতে হবে। আর তাছাড়া কেষ্টবাবু মানুষটা খুব একটা খারাপ না। মাত্র কয়েক মিনিটের আলাপেই উনি পুরনো পোস্ট অফিসের চাবি সৌম্যদীপকে দিয়ে দিলেন। আর একদিক থেকে সৌম্যদীপের ভালোই হলো, একটা মাথা গোঁজার ঠাঁই তো পাওয়া গেল। সৌম্যদীপ পোস্ট অফিসের থেকে বেরিয়ে আসে। তারপর সৌম্যদীপ মনে মনে ভাবে, আব্দুল রিক্সাওয়ালাকে ফোন করলে কেমন হয়। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।